আজ 15ই ডিসেম্বর, বাংলার 28শে অগ্রহায়ণ, সোমবার। আজ ঘরে ঘরে পালিত হবে সফলা একাদশী। এটি এই বছরের শেষ একাদশী। এই তিথিতে শ্রীহরির পুজো করলে ব্যক্তি সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। সফলা একাদশীর উপবাস করলে ঘরে সুখ এবং সমৃদ্ধি আসে। পাশাপাশি এই একাদশী ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস করলে সমস্ত কর্ম সফল হয়, তাই একে সফলা একাদশী ব্রত বলা হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা সফলা একাদশীর সময়সূচি এবং এর মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেও মানুষের রাজস্বীয় যজ্ঞের ফল লাভ হয়। তাই সকলকে অনুরোধ, এই ব্রত মাহাত্ম্যটি আজকে সম্পূর্ণ শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই বছর অর্থাৎ 2025 সালে একাদশী তিথি শুরু হবে 14ই ডিসেম্বর রবিবার রাত 6:49 এবং শেষ হবে 15ই ডিসেম্বর সোমবার রাত 9:19। সফলা একাদশীর উপবাস পালিত হবে 15ই ডিসেম্বর সোমবার, আর এই একাদশী পালন করতে হবে 16ই ডিসেম্বর মঙ্গলবার সকাল 7:09 থেকে 9:15 মধ্যে। সনাতন ধর্মে একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। একাদশী উপবাসের উপকারিতা ও গুরুত্ব হিন্দু ধর্মীয় গ্রন্থেও বর্ণিত আছে। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শ্রীহরি এবং দেবী লক্ষ্মীর সঠিকভাবে পুজো করলে পুণ্য লাভ হয়। এই দিন তুলসী পাতা ছেঁড়া মোটেই উচিত নয়। এই দিন তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন। এই দিন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই একাদশীর দিনে একজন গরিব বা অভাবী মানুষকে সাহায্য করা অত্যন্ত শুভ। যারা ব্রত করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। এদিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। প্রকৃতপক্ষে ব্রত 3 প্রকার: উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। উত্তম হলো যারা নির্জলা ব্রত করবে, এটি সর্বোত্তম। কিন্তু শারীরিক সমস্যার জন্য সবাই নির্জল উপবাস পালন করতে পারে না। তবে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুধ খেতে পারবেন। কিন্তু অনেকে আছেন যারা ভারী কাজকর্ম করেন, সেক্ষেত্রে আপনারা সবজি রান্না করে খেতে পারেন, যেমন মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, ফুলকপি, কাঁচা কলা, পেঁপে ইত্যাদি। এছাড়াও কাঠবাদাম, কাজু বাদাম এগুলি সূর্যমুখী তেল বা বাদাম তেল অথবা ঘি দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করবেন। কিন্তু ভুলক্রমেও সবজি রান্না করার সময় সরিষার তেল সংমিশ্রণ করবেন না। মনে রাখবেন, ব্রত করুন বা না করুন, একাদশীর দিন কিন্তু ভুল করে পঞ্চ রবি শস্য খাবেন না। শ্যামা চাল, ওটস, চিয়া সিড এগুলি ভক্ষণ করবেন না। আর সরিষার তেল তো কখনোই খাবেন না। এতে পাপ না করেও সকল পাপের ভাগিদার হতে হবে। এছাড়াও একাদশীর দিন কোনো প্রকার শাক খাবেন না। এছাড়া শিম, ঢেঁড়স, বেগুন ইত্যাদিও খাবেন না। এর ফলেও কিন্তু ব্রতভঙ্গ হয়। এছাড়াও কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য এদিন গ্রহণ করবেন না। এবার আমরা সফলা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করব। একসময় চম্পাবতী নগরে মহিষ্মত নামে একজন পরাক্রমশালী এবং ধার্মিক রাজা রাজত্ব করতেন। তার 4 পুত্র ছিল। তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা নানা প্রকার অসৎ কর্মে লিপ্ত থাকতেন, যেমন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, জুয়া খেলা ইত্যাদি ছিল তার স্বাভাবিক কাজ। এমনকি সে সর্বক্ষণ ব্রাহ্মণদের, বৈষ্ণবদের এবং দেবতাদেরও সমালোচনা করত। পুত্রের এইরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত তাকে রাজ্য থেকে বের করে দিলেন। নিজের পুত্র হওয়া সত্ত্বেও তিনি রাজ্যের আইন সঠিকভাবে পালন করে পুত্রকে শিক্ষা প্রদান করলেন। রাজপুত্র লুম্ভক তার স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে গভীর বনে গমন করল। দুঃখিত মন নিয়ে খুব কষ্টে সে দিন অতিবাহিত করতে লাগলো। কখনো সে নানা প্রকার জীব ধরে গ্রহণ করত, কখনো বা ফল গ্রহণ করত, কখনো সে অন্যের গৃহ থেকে চুরি করে জীবনযাপন করতে লাগলো। কিছুদিন পর একদিন সে চুরি করতে গিয়ে নগরের প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে গিয়ে একইভাবে জীবন অতিবাহিত করতে লাগলো। সেই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান বিষ্ণু বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপী লুম্ভক বাস করতে লাগলো। এই রকমভাবে বহু দিন অতিবাহিত হওয়ার পর লুম্ভকের পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে নিজের অজান্তেই কেবল ফল আহার করে অতিবাহিত করেছিল। সেই দিন সে বনের কোনো প্রকার প্রাণী গ্রহণ করেনি, শুধুমাত্র ফলমূলই গ্রহণ করেছিল।
একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন সে শুধুমাত্র ফল গ্রহণ করেই দিন অতিবাহিত করেছিল এবং রাত্রিতে যেহেতু পৌষ মাস তাই অসহ্য শীতের প্রকোপে সে অচেতন হয়ে পড়ে রইল এবং পরদিন সূর্যোদয়ের পরেও সে অচেতন হয়ে রইল। অবশেষে দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করেছিল এবং সেই বৃক্ষের নিচে এসে বিশ্রাম গ্রহণ করছিল। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এবং সে নিজের প্রাণ রক্ষা করার জন্য দুপুরবেলায় যে ফল সংগ্রহ করেছিল সেই ফলগুলিকে ওই বৃক্ষের মূলে রেখে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অশ্রুপাত করতে করতে নিবেদন করে বলল, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন। ক্ষুধায় অনাহারে সে রাতে ঘুমাতেই পারল না। তখন ভগবান বিষ্ণু লুম্ভকের এই ফল নিবেদনকে বিশেষ পুজো হিসেবে গ্রহণ করলেন, কারণ সে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিল। ভগবান নারায়ণ লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। যদিও সে নিজের ইচ্ছায় নয়, অনিচ্ছাতেই সেই একাদশীর ব্রত তার পালন করা হয়ে গিয়েছিল। এইভাবে অজ্ঞাতসারেই লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল, তার পাপ বুদ্ধি দূর হল এবং সে পুনরায় তার রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহযোগে কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার অর্পণ করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে তার প্রয়াণকালে সে ভগবানের কাছেই ফিরে গেল। হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তাদের জন্ম যে সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে উল্লেখ করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আর আপনার প্রিয়জনের সাথেও ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে মিলে এই একাদশী ব্রত পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।